আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আমরা দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই সিফত শিখি 17তম ব্যাচের 11তম ব্যাচের 18তম ক্লাস। গত ক্লাসে আমরা গত 2 দিন যাবত মাখরাজ নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকে ইনশাল্লাহ আমরা মাখরাজের বিষয়টা আর একটু দেখার চেষ্টা করব, সাথে কিছু উচ্চারণও করার চেষ্টা করব। তো গতকালকে আপনাদেরকে বলা হয়েছিল যে আমরা হরফ বললে যাতে করে মাখরাজ নির্ণয় করতে পারি, তো এই বিষয়টা একটু দেখার জন্য। একটা হরফ উচ্চারণের জন্য আমাদের মাখরাজের বিষয়টাকে শতভাগ ঠিক রাখতে হবে। মাখরাজে যদি আমাদের সামান্য দুর্বলতা থেকে থাকে, তো ওইটার প্রভাব আমাদের উচ্চারণে পড়বে। তো মাখরাজের ক্ষেত্রে আমাদের কোনো প্রকার ছাড় থাকবে না। আর মাখরাজের যে ধারাবাহিকতা, এইভাবে মুখস্থ করতে পারলে ভালো। এটা আহ, কারণ দিনের যে জ্ঞান আছে, এটা শেখার উদ্দেশ্য আমাদের শুধুমাত্র এইটাই না যে নিজে আমল করব। তো এটা একটা হলো আমার শেখা, এটা একটা দায়িত্ব, এবং শেখার পর এটা শিখানো, এটাও একটা দায়িত্ব। এই একটা হাদিস আছে এমন যে মান কাতামা ইলমান উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিনান নার। যদি কেউ জ্ঞানকে গোপন করে, তাহলে তাকে জাহান্নামের শিকলে বেঁধে টেনে জাহান্নামে নেওয়া হবে। তো দিনের বিষয়টাকে এটা নিজের মাঝে সীমাবদ্ধ রাখা যাবে না, এটা শেখানোও দরকার। আর হাদিসের মাঝে তো আমাদেরকে সরাসরি ভাবে বলা হয়েছে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও, অন্যকে পৌঁছানো। তো অন্তত পক্ষে এই দায়িত্ব আদায়ের জন্য আমরা একজনকে হলেও শেখাবো। তবে এক্ষেত্রে
আমাদের সমাজ যে অবস্থা এমনও না যে আমি যদি কাউকে জীবদ্দশায় একান্ত শেখাতে না পারি, তো আমি এই হাদিসের ক্ষেত্রে যাদের কথা বলা হলো তাদের মাঝে চলে আসবো। কারণ আমাদের সমাজে এই বিষয়গুলোর প্রচলন আছে। তো এটা না শেখালে গোপন করা হবে না, তবে চেষ্টা করা, শেখানোর চেষ্টা করা। কারণ এটার ধারাবাহিকতা যদি আমি চালু রাখতে পারি, আমি যদি কাউকে শিখাই, তার মাধ্যমে যদি অন্য কেউ শেখে, তো এই ধারাবাহিকতাটা যতদিন পর্যন্ত বাকি থাকবে, তো এটা সদকায়ে জারিয়া হিসেবে আমি এর এর থেকে একটা সওয়াবের অংশ পেতে থাকবো। তো এত বড় সুযোগ তো আমাদের হাতছাড়া করা ঠিক হবে না। তো এই জন্য শেখার জন্য শেখা, নিজের জন্য শেখা, শিখানোর জন্য শেখা, ধারাবাহিকতাটা আপাতত নিজের জন্য হলে মুখস্থ না করলেও চলবে, তবে অন্তত পক্ষে আমাদের হরফ সামনে আসলে যেন মাখরাজটা বুঝতে পারি। তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলা হয়েছিল যে যাদের উচ্চারণ ঠিক আছে, তারা যদি আহ, যে হরফের মাখরাজ বের করা প্রয়োজন ওই হরফে জজম দিয়ে তারপর উচ্চারণ করে, সেক্ষেত্রে ওই হরফের মাখরাজটা সহজে নির্ণয় করা যায়। যেমন আক, আত, আব। কারণ জজম দিলে তো আমরা গিয়ে মাখরাজে আটকাই যাই, এভাবে আমরা মাখরাজকে বের করতে পারি। তো মাখরাজের ক্ষেত্রে আমরা যেমনটা পেলাম যে বেশিরভাগ মাখরাজি হলো এমন যে জায়গার ব্যবহারটা আমাদের জন্য সহজ, আর অল্প সংখ্যক মাখরাজ যেমন যেটা যে জায়গার ব্যবহারটা আমরা সাধারণত করে অভ্যস্ত না। তো এর অর্থ এই না যে যদি কোনো হরফের মাখরাজ সহজ হয়ে থাকে তাহলে তার উচ্চারণ আমাদের ঠিক আছে, বিষয়টা এমন না। কারণ আমরা তো জানি যে মাখরাজের জায়গার ব্যবহার আর এইটা হরফের উচ্চারণের জন্য যেমনটা হওয়া দরকার, এই দুইটা একরকম না। কারণ এক্ষেত্রে আমাদের আহ, সিফতগত যে বিষয়গুলি আছে ওগুলা ঠিক রেখে তারপর আমাদের উচ্চারণগুলো করতে হবে। তো ইনশাল্লাহ আজকে আমরা মাখরাজ তো আমরা গত 2 দিন যাবত একটু দেখলাম। তো আজকেও একটু আলোচনা করে তারপর ইনশাল্লাহ আমরা আজকে মাখরাজ অনুযায়ী একটু উচ্চারণ করার চেষ্টা করব। আচ্ছা, মাখরাজের যে ধারাবাহিকতা আছে এই অনুযায়ী কেউ কি শুনাইতে পারবেন? জি, মাশাল্লাহ, জুবাইর ভাই। আচ্ছা জুবাইর ভাই, যদি একটু উম, মাখরাজ আমরা এই 2 দিন যাবত যেভাবে শিখলাম, যথাসম্ভব এভাবে একটু প্রত্যেকটা হরফের স্থানকে একটু আলাদা করে দেখাতে পারলে ভালো হবে আর কি, আপনার পক্ষে যতটা সম্ভব হয় আর কি। জি। মাখরাজের মুখস্থ করা হয়েছে আসলে। জি, বুঝতে পারিনি জুবাইর ভাই, আবার বলেন। মাখরাজের এইটা মুখস্থ করা হয়েছে, কিন্তু এটা আমি বলি ইনশাল্লাহ। জি। মাখরাজ, হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ মোট 17টি। 1 নম্বর মাখরাজ হচ্ছে হলকের শুরু হতে। আর এই মাখরাজের উচ্চারণটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। এই প্রথম মাখরাজটা হচ্ছে হলকের শুরু থেকে হামজা হা। দ্বিতীয় নাম্বার মাখরাজ হচ্ছে
হলকের মধ্যখান হতে আইন হা। 2 নম্বর মাখরাজ হচ্ছে হলকের শেষ হতে গইন খ। এরপর হচ্ছে গিয়ে জিহ্বার মাখরাজ গুলো শুরু হয়েছে। 4 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া বিভক্ত বলা কফ। সরি, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া বিভক্ত বলা কফ। 5 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া মধ্যখান পেঁচানো কাফ। তার বরাবর 6 নম্বর উপরে তাল। তালুর বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 5 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের দাঁতের মাড়ির গোড়ার সঙ্গে লাগাইয়া তো। উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। আচ্ছা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তো। 8 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগার কিনারা সামনের উপরে 2 দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। 9 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। এখানে পিঠ বলতে হচ্ছে উপরের যে অংশটা, নিচের অংশ না, উপরের অংশটাকে পিঠ বলা হয়েছে। 11 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ও। 13 নম্বর মাখরাজ 12 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ল। 13 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনে নিচের 2 দাঁতের মাঝখানে ও আগার সঙ্গে লাগাইয়া, মানে 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া খদ সিন হা। 14 নম্বর মাখরাজ হচ্ছে নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। 16 নম্বর মাখরাজ 2 ঠোঁট হইতে ওয়াও মিম বা। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয়। মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। আর 17 নম্বর মাখরাজ হচ্ছে গুন্না। গুন্নাহের নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। জি, ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, এখানে আহ, যে সমস্ত মাখরাজের ক্ষেত্রে পার্থক্যটা একটু গুরুত্বপূর্ণ, ওই সমস্ত মাখরাজের ক্ষেত্রে এই বিষয়টাকে একটু মনে রাখা। যেমন ধরেন সদ সিন জা, এই যে মাখরাজ 12 নম্বর বা 13 নম্বর মাখরাজ, তো এখানে সদের থেকে সিন জায়ের পার্থক্যটা গুরুত্বপূর্ণ। সদের ক্ষেত্রে জিহ্বার আগাকে সামনের নিচের 2 দাঁতের সরাসরি আগার সঙ্গে লাগাইতে হয়, যেটা কিনা জা এবং সিনের ক্ষেত্রে নিচে। আর এই বিষয়টা উচ্চারণের উপর প্রভাবও ফেলে। তারপর জিম শিন ইয়া 6 নম্বর মাখরাজ যেটা আছে, যে জিম হলো জিহ্বার মধ্যখানের সামনের দিকের অংশ, শিন একেবারেই মাঝ বরাবর, আর ইয়াটা হলো একটু পেছনের দিকের অংশ। এই বিষয়টাও উচ্চারণের ক্ষেত্রে ঠিক রাখা জরুরি। এইটা আমাদের এভাবে করে নিতে হবে। আর কিছু কিছু বিষয় আছে, যেমন ধরেন হামজা হা, আইন হা, গইন খ, এইখানে যে পার্থক্যটা বলা হয়েছিল, তো এইখানে একটু উপর নিচ হওয়ার বিষয়টা এটা নিজ থেকেই হয়ে যাবে। এটা আমাদের ইচ্ছাকৃতভাবে করার প্রয়োজন নেই।
আর তাছাড়া আমরা চাইলেও এর ব্যতিক্রম করতে পারবো না। হামজা উচ্চারণের সময় এইটা যেখান থেকে উচ্চারণ হয়, হা অটোমেটিকলি একটু উপরে উঠে যাবে। কিন্তু এই জিম শিন ইয়া বা সদ সিন জা, তারপর জ জাল সা, এইখানের বিষয়টা জ এর ক্ষেত্রে আমরা যেটা জানি যে জিহ্বার আগাটাকে একেবারেই সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে। জিহ্বার আগাটাকে সামনের দিকে আনা যাবে না। আর জাল এবং সা এর ক্ষেত্রে এটাকে আমরা একটু সামনের দিকে আনতে পারি, এই বিষয়টা। তারপর বা এবং মিমের ক্ষেত্রে দুই ঠোঁট থেকে বা মিম ওয়াও সবগুলো হলেও বা হলো শুকনা জায়গা, এই ভিজে জায়গা, মিম হলো শুকনা জায়গা। তো এই পার্থক্যটাও আমাদের করতে হবে, নিচ থেকে করতে হবে এই পার্থক্যগুলা। আর তাছাড়া আমাদের দদের মাখরাজের ক্ষেত্রে যে পূর্ণ মাখরাজের বর্ণনাটা, যে এখানে আমাদের মূলত কতটুকু জায়গার ব্যবহার করতে হবে, এইটা। তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব। আর উচ্চারণের সময় তো অবশ্যই আমাদের এটাকে বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, বাকি হরফ বললে মাখরাজ বলতে পারবেন? জি, ইনশাআল্লাহ চেষ্টা করব। জি, গালিব ভাই আছেন, কাউসার ভাই আছেন, হ্যাঁ জুবাইর ভাই তো মাখরাজ শোনালেনি। আচ্ছা, তাহলে গালিব ভাই এবং কাউসার ভাই আপনারা একসাথেই আসেন। জি, আহ, কাউসার ভাই, আপনি গালিব ভাইকে 5টা হরফ জিজ্ঞাসা করবেন। গালিব ভাই মাখরাজ বলবেন। আর গালিব ভাই জিজ্ঞাসা করবেন 5টা, আপনি মাখরাজ বলবেন। জি, কাউসার ভাই প্রথমে আপনিই প্রশ্ন করেন। প্রথমে ওয়াইন খ। যে ওয়াইন খ। কোনো একটা হরফ জিজ্ঞাসা করলেই হবে। জি আচ্ছা ইনশাল্লাহ। বলবো? জি, আচ্ছা, ওয়াইন খসে হলকের মধ্যখান হইতে, সরি, এই হলকের শেষ থেকে, শেষ অংশ থেকে। ওয়াইন, শুনতে পেয়েছেন? জি, জি, তারপর কাফ। কাফ। কাফ হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বেড়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় কাফ। তারপরে দদ। দদ। দদ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ। তারপর ল। আচ্ছা, এখানে দদের ক্ষেত্রে তার বরাবর উপরের প্রয়োজন নেই। আচ্ছা। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁত এভাবে বললেই হবে। আচ্ছা। আচ্ছা, তারপর তারপরে কি জ জিজ্ঞাসা করছেন নাকি? ল। জিহ্বার জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ল। জি, কাউসার ভাই, তারপর? তারপরে ইয়া। ইয়া। জিহ্বার মধ্যখান তারা বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে ইয়া। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর গালিব ভাই, ইয়া। সবগুলোই ঠিক আছে। তো গালিব ভাই আপনি একটু প্রশ্ন করেন। মিম। মিম দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়, দুই ঠোঁট পুরোপুরি বন্ধ করে উচ্চারিত করতে হয়।
আর একটু মনে হয় ইয়ে আসতে পারে। এখানে দুই ঠোঁটের ভিজে জায়গাটা, ওই শুকনা জায়গাটা বললে বিষয়টা একেবারে ক্লিয়ার হয় আর কি। জি। আচ্ছা, তারপর মাখরাজ ঠিক আছে। জি। জি, দ্বিতীয় প্রশ্ন। এরপর হচ্ছে আহ দাল। জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে। মাশাআল্লাহ। এরপরে জা। জিহ্বার আগা নিচের দুই দাঁতের পেটের সঙ্গে লাগে। মাশাআল্লাহ। পরে শিন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে। আহ, হা। জি, হা। গালিব সাহেব। হা। জি। হ্যাঁ। হা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয়। মাশাআল্লাহ, ভাই সবগুলো শিখতেছি। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তো এভাবে আমরা একটু আহ, হরফ দেখে দেখে নিজেই নিজেকে প্রশ্ন করব এবং মাখরাজ নির্ণয়ের চেষ্টা করব। আর গতকালকে যেটা বলছিলাম যে আমাদের কোথাও মাখরাজগত সমস্যা হচ্ছে কিনা এই বিষয়টাকে আহ, নিশ্চিত করা। দেখা যায় যে আমাদের দদের উচ্চারণের ক্ষেত্রে মাখরাজগত সমস্যা হওয়াটা এটা একটা কমন সমস্যা। তারপর সদ সিন জা, তো এক্ষেত্রেও কারো কারো ক্ষেত্রে মাখরাজগত সমস্যা হয়। তারপর আরেকটা হলো আহ, এই গইন এবং খ, এই দুইটার ক্ষেত্রে যেটা হয় যে আমরা একটু সামনে চলে আসি, যেখানে হলকের শেষে থাকার কথা ছিল আমরা ওইখান থেকে বের হয়ে জিহ্বার অংশে চলে আসি আর কি। তো এগুলা দেখা যায় এই সমস্যাগুলো একটু বেশি হয় আর কি। এছাড়া অন্য অন্য হরফের মাখরাজগত সমস্যা একটু কম। তারপর আপনার হলকের মধ্যখান থেকে আইন হা, এখানেও কারো কারো সমস্যা হয়, মাখরাজগত সমস্যা। আর ব্যবহারিক সমস্যা এখানে মোটামুটি ভাবে পাওয়া যায়, কারণ এই জায়গার ব্যবহারটাকে কতটা চাপ প্রয়োগ করে করব, এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা একটু সমস্যাকর হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ, মাখরাজ আমরা এই দুদিন যাবত দেখলাম, এখনো কিছু আলোচনা করলাম। তো এখন আমরা একটু মাখরাজ অনুযায়ী হরফের উচ্চারণ দেখার চেষ্টা করি। তো এক্ষেত্রে এক কাজ করেন, আপনারা শুনান, আপনারা একজন একজন করে এসে কিছু কিছু উচ্চারণ শুনুন কয়েকটা মাখরাজের, এইভাবে প্রথমে শুনি ইনশাল্লাহ। প্রথমে কে শোনাবেন? যারা আছি সবাই ইনশাল্লাহ এই কিছু কিছু হরফের উচ্চারণ শোনাবো। অর্থাৎ উচ্চারণগুলো আমরা গতকালকে যেভাবে দেখাইছিলাম, যে যেমন হামজার উচ্চারণ আ, ই, উ, এর সাথে মাখরাজটাও উল্লেখ করে দিতে পারেন যে 1 নম্বর মাখরাজ হলকে শুরু থেকে হামজাহা আ, ই, উ, এভাবে। আচ্ছা, জি, মাশাল্লাহ, কাউসার ভাই, জুবাইর ভাই দুইজনই আসছেন ইনশাল্লাহ। প্রথমে কাউসার ভাই, আপনি শুরু করেন। হলকের শুরু হইতে হামজা হা। হামজার উচ্চারণ এরকম হয় আ, ই, উ, তারপরে হা। হা। আচ্ছা, সাথে জজমের উচ্চারণটাও রাখেন। জি, আচ্ছা। আ, ই, উ,
জি, ঠিক আছে। তারপরে হা হি হু, হা হি হু। আচ্ছা, তারপরে হলকের মধ্যখান হইতে আইন হা, হা ই হু। আচ্ছা, তাহলে আইনের উচ্চারণে আপনার আরেকটু চাপ দিতে হবে। আ, জি ই, উ, চাপটাকে ক্লিয়ার করতে হবে। আ, ই, উ, এমন ভাবে চাপ দিতে হবে যাতে করে আওয়াজটা আটকাইয়া না যায় মাখরাজে। যেমন আ, এভাবে করলে আওয়াজটা মাখরাজে আটকে যায় অনেক বেশি। তো এখানে আ, ই, রু, এরকম। আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটু আরেকটু বেশি দেওয়া দরকার চাপ। জি, আ হি হু। তারপরে আচ্ছা। হা। তো আপনি এই আইনটাকে চিহ্নিত করে রাখবেন, এখানে একটু সমস্যা হচ্ছে। জি যে হায়ের উচ্চারণ। হা হি হু, আহ ইহ উহ। জি, হা চলবে। আচ্ছা, তারপর তারপরে অইন হ, অ আগি ও। আচ্ছা, হরফের উচ্চারণ করতে গেলে উচ্চারণ তিনটা অংশ: শুরু, শেষ, মধ্যখান। তো প্রত্যেকটাকেই যেভাবে হওয়ার কথা ওইভাবে। গয়নের উচ্চারণের শুরুতে যেমন গয়নের উচ্চারণটা হলো গ। তো এখন যদি আমরা গয়নের শুরুটা এভাবে করি, আ, আ, গ, আ, এই ধরনের একটু আওয়াজ করলাম প্রথমে, তো এটা উচ্চারণের স্বচ্ছতা নষ্ট হয়। তো উচ্চারণটাকে একেবারে ফ্রেশ রাখতে হবে। গ, গই, গু। তো প্রয়োজনে আমি উচ্চারণটাকে লম্বা করতে পারি, এটা সমস্যা না। যেমন গ, গই, গু, একটু সময় নিয়ে করলাম, এটা সমস্যা না। কিন্তু এখানে যেন অতিরিক্ত কিছু না থাকে। জি, হরকত দিয়ে জজম দিয়ে আও আচ্ছা। এও। হরকতের উচ্চারণটা, হরকতের উচ্চারণ আরেকবার। অ আগি ও। জি, কারণ ভাই আপনার উচ্চারণে কিন্তু দুইটা অংশ হয়ে যাচ্ছে আর কি। উচ্চারণটাকে এক রাখতে হবে। আ, গ, এভাবে না বলে সরাসরি গ, গ, গি, গু, এরকম হবে আর কি। আচ্ছা, যাই হোক, এটাকেও আরেকটু পরিষ্কার করতে হবে। জি, তারপর তারপরে আও এও ও। আর তারপরে যজমের ক্ষেত্রে আওয়াজটাকে আরেকটু মসৃণ করা যায়। আল, ইল, উ, যে আওয়াজটা যে চালু থাকবে, ওই আওয়াজটা যতক্ষণ চালু থাকবে পূর্ণ অবস্থায় এক রূপে থাকবে, রূপের ভিন্নতা হবে না আর কি। এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, ক্ষয়ের উচ্চারণ। হ হাই হো, আখ এখ ওখ। জি, তারপরে কফ ক কাই কো আক। আচ্ছা। আচ্ছা, এইখানে পেশের উচ্চারণের ক্ষেত্রে সর্বদা ঠোঁটকে পূর্ণ গোল করতে হবে। উ যেন একটু ওকার মুখী হয়ে না যায়, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। উ,
ক, কি, কু, এর জন্য একটু কো এর মিশ্রণ না থাকে, এইটা। আচ্ছা। তারপর জজম দিয়ে হাক, তেক, ওক। জি। তারপর কাফ, কা, কি, কো, আক, এক, ওক। তারপরে জে- যা, জি, জু, আজ, এজ, ওজ। আচ্ছা, আজ এটা ভালো ছিল, কিন্তু ইজ বলার সময় জিমে কিন্তু একটু ইজ, যে- একটু বাতাসের মিশ্রণ মনে হলো। তো এটাকে ইজ, জ- ইজ, আজ, ইজ, উজ, এভাবে জসম দিয়ে আর একবার। আজ, আজ, এজ, ওজ। জি। তারপর শা, শি, সু, আশ, ইস, ওস। তারপর ইয়া, ইয়া, ই, ও, হুম। আচ্ছা, ইয়ার পেশের উচ্চারণটা উ না ইউ? ইউ। ইউ। জি। জজম দিয়ে কেমন হয়? আই, এই। তারপরে তো জজম দিয়ে তো মানে কিরকম হইবে? উই। হামজা ইয়া পেশ, উই, আই, ই, উই, এরকম হয় আর কি। আচ্ছা, ঠিক জি। আছে। জি, মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপর জুবাইর ভাই, আপনি তারপর থেকে একটু শোনান। জি, তারপর আহ, জহির ভাইয়ের কাছে আসবো পরবর্তীতে ইনশাল্লাহ। জি, জুবাইর ভাই, 7 নাম্বার মাখরাজের হরফ থেকে। 7 নম্বর মাখাজ সেটা হচ্ছে বব। বব হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের নাড়িটাকে গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত। বব হচ্ছে ব, দি, বু, আব, ইব, উদ। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরে দুই দাঁতের মাড়ির সঙ্গে আচ্ছা, লাগাইয়া লাম জুবাইর ভাই, উচ্চারিত। দদের উচ্চারণের ব্যাপারে বলতেছিলাম, আমার মাইক্রোফোন বন্ধ ছিল। তো দদের উচ্চারণটা ব, ব, বই, ব, বু। জি, আরেকবার পড়েন, ওই করেন উচ্চারণগুলো। ব, দি, বু, আব, ইব, উদ। আচ্ছা, দদের ক্ষেত্রে উচ্চারণের মাখরাজের ব্যবহারটা আর একটু উম, জায়গা মতো রাখা দরকার। জজমের সময় কিন্তু আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে, যেটা দদের ক্ষেত্রে বন্ধ হবে না। অর্থাৎ এভাবে আউ, ইউ, উ, উ, যদি আব বলে পরিপূর্ণভাবে আওয়াজটাকে আটকাইয়ে দেই, তো সেক্ষেত্রে তো আমাদের সিফতগত ভুল হলো আর কি। আর মূল সমস্যাটা হয় যেটা, যে আসলে আমরা জিহ্বার আগাকে তালুর সঙ্গে লাগাইয়া এই আওয়াজের টাকে তৈরি করি আর কি। এটা হলো আমাদের মূল সমস্যা। তো এখানে আর একটু
দেখতে হবে আর কি। জি। তবে 8 নাম্বার মাখরাজ। নম্বর মাখরাজ হচ্ছে লাম। লা, ই, লু, আল, ইল, উল। 9 নম্বর মাখরাজ হচ্ছে নুন। জি। 8 নাম্বারে হরকত দিয়ে ঠিক আছে, বাকি জজমের সময় যেহেতু এটা রিখোয়ার হরফ, আওয়াজটাকে আরেকটু ধরে রাখার চেষ্টা করা, যেমন আল, ইল, উল। উল মাখরাজে যাওয়ার সাথে সাথে যেন বন্ধ না হয় আওয়াজ, একটু সামান্য সময় রাখতে হবে আর কি। জি। আরেকবার বলি, হ্যাঁ। জি। আল, ইল, উল। 9 নম্বর মাখরাজ না, মি, নু, আন, ইন, উন। 10 নম্বর মাখরাজ র, র, রি, রু, আর, ইর, উল। রয়েও আওয়াজ তো রিখোয়া যেহেতু, আওয়াজটাকে রাখা, যেমন আল, ইর, উর। আর, ইর, উর। আচ্ছা, আপনার আরেকটা সমস্যা হচ্ছে যে ওই তাকরারের যে বিষয়টা, ওই তাকরারের সমস্যাটা হচ্ছে আর কি একটু। তো আর এভাবে যেন জিহ্বাটা জিহ্বার আগে কম্পন না থাকে। আর, ইর, জিহ্বার আগাটাকে একটু শক্তভাবে রাখতে হবে যাতে করে কাঁপার সুযোগ না পায়। জি। 11 নম্বর মাখরাজ হচ্ছে ত, ব, লি, তু, হাত, ইত, উত। জি। দাল, দা, দি, দু, আদ, ইদ, উদ, তা, তা। কলকলাটাকে আর একটু দালে যেহেতু কলকলা, তো কলকলার দ্বিতীয় অংশের আওয়াজটাকে আর একটু বড় করবেন আর কি। কলকলা আর একবার করেন। আদ, ইদ, উদ। আদ, ইদ, উদ, তা, তা, তি, তু, আত, ইত, উত। আচ্ছা, তাই কিন্তু যজম অবস্থায় শেষে একটু বাতাস রাখতে হবে, অর্থাৎ আত, ইত, উত। প্রথমত আমরা মাখরাজে যাওয়ার সাথে সাথে আওয়াজ বাতাস সবই বন্ধ করে দেব। তারপর মাখরাজ থেকে যখন পৃথক হব তখন একটু বাতাস ছাড়বো। আত, আত, ইত, উত, এরকম। এইটা হলো কাফ এবং তায়ের ক্ষেত্রে একরকম। জি। মাখরাজ ক, খ, রি, রু, আল, ইল, আচ্ছা, কাউসার দাল। ভাই, আপনি এইখানে এইটা বলেন, এইখানে 12 নম্বর হিসেবে যেটা আছে সদ, সিন, জা, এই তিনটা বলেন। সৎ, সিন, সা। সৎ, স, সই, সু, আস, ইস, উস। আচ্ছা, তো আপনার উচ্চারণে সদ আর সিনের পার্থক্য বোঝা যাচ্ছে, তবে সদের উচ্চারণটাকে আরেকটু ভালো করা দরকার। তো এটা স, সই, সু, আর সদ, সিন, জা, এই তিনটার ক্ষেত্রে যেহেতু
সফির সিফত। তো এর সাথে আমাদের অতিরিক্ত আওয়াজটা থাকবে, যেমন উচ্চারণের আহ, পূর্বের থেকেই স, এই আওয়াজটা চালু হয়ে যাওয়া। তো শুধুমাত্র এই তিনটা হরফের বৈশিষ্ট্য এটা। আর অবশ্যই এই বিষয়টা উম, শিনের ক্ষেত্রেও একটু পাওয়া যায়। এর কারণ হলো শিনে যেহেতু আহ, তাফাস্সি সিফত আছে, এজন্য। জি। ফা, ফি, ফু, আস, ইস, ইস, রা, রা, রি, রু, আজ, ইজ, ইজ। আচ্ছা, ঠিক আছে। জি, মাশাল্লাহ। তারপর জহির ভাই, আপনি এর পরের থেকে শুনুন। হ্যাঁ থেকে না, 14 নম্বর থেকে, 13 নম্বর থেকে। 13 নম্বর থেকে। রা, রি, রু, আজ, ইজ, উজ। আচ্ছা, জহির ভাই, জয়ের উচ্চারণ কিন্তু জালের থেকে আলাদা হলো না। উচ্চারণ যেমনটা হয় যে ও, ওই, উ, ও, ওই, উ, আউ, ইউ, উ, এখানে আওয়াজটাকে ভারী করতে হবে। আর আজ, এর মাধ্যমে আমাদের জাল এবং জয়ের পার্থক্যটা হবে মোটা। অন্যথায় এই দুইটাকে পার্থক্য করা সম্ভব হবে না আমাদের জন্য। জি। আজ, ইজ, উজ, সা, সি, সু, আস, ইস, উস, আচ্ছা, আপনি ল, বোধহয় মাখরাজ থেকে উম, মাখরাজের সায়ের উচ্চারণটা সা, জি, সি, সু, এটা জিহ্বার আগা, দাঁতের আগার সঙ্গে রাখতে হবে, যেন অন্য কোথাও থেকে না হয়। যেমন সা, সি, সু। সা, সি, সু, জি। জজম। আস, ইস, উস। জি, এই জজমের উচ্চারণে আওয়াজটা শুনে একটু সমস্যা মনে হচ্ছে। প্রয়োজনে আয়না দেখে বিষয়টা দেখবেন যে মাখরাজটা ঠিক থাকছে কিনা। জি। তারপর র, রি, রু, আজ, ইজ, উজ। জি, এখানে একটু মোটা দরকার। আর জজমের অবস্থায় আওয়াজটাকে আরেকটু পরিষ্কার ভাবে রাখতে হবে, যেমন আউ, ইউ, উ। যেহেতু এখানে রিখওয়া সিফাত তিনোটা হরফের ক্ষেত্রেই পাওয়া যায়। জি। তারপর ফা, ফি, ফু, আফ, ইফ, উফ। জি, ফায়ের চালু অবস্থা জজমে আফ, ইফ, উফ, এটা নিশ্চিত করবেন। সব আওয়াজ শোনা যায় যায় না আর কি। যেহেতু আমরা অনলাইনে, তো দেখা যায় যে যে আওয়াজগুলো একটু ছোট হয় ওই আওয়াজগুলো শোনা যায় না। তো বাকি আপনি নিশ্চিত থাকবেন। জি। তারপর 15 নম্বর মাখরাজ। বা, বি, বু, আব, ইব, উব। আচ্ছা, বাই তো কলকলা হবে, কলকলা পাওয়া গেল না কিন্তু জজম। আব, ইব, উব। হ্যাঁ, পেশের ক্ষেত্রে উব,
উব জি। মা মি মু আম ইম উম আচ্ছা। ওয়াও। ওয়াও উই উ জি, জজম দিয়ে। আও জি। আও ইউ উ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। জি। তারপর আশিকুর রহমান ভাই, আপনি শুনান। আচ্ছা আশিক ভাই, আপনি 7 নাম্বার থেকে শুনান, এইখানে হরফগুলো একটু মুশকিল বেশি। জি, 7 নাম্বার দল। দদের। হযরত এই হরফেই তো আমার সমস্যা। জি, আচ্ছা, এটা যাও আমাদের চেষ্টা একটা করি। কমন সমস্যা। জি, বিসমিল্লাহ। লদ, বদ, ত, রি, লু। আচ্ছা, আপনার ক্ষেত্রে কিন্তু উচ্চারণটা জ এর মতো শোনা যাচ্ছে। আচ্ছা, এটা হবে ব, ব, দুই, বু। তো এখানে আহ, উচ্চারণের সময় এই বিষয়টাকে নিশ্চিত করতে হবে যে জিহ্বার আগার স্পর্শ এটা উচ্চারণে কোনো প্রকার প্রভাব রাখে কিনা। তো যদি আমাদের জিহ্বার আগার স্পর্শ এইটা উচ্চারণের মাঝে কোনো প্রকার প্রভাব রাখে, তাহলে এটা আমাদের জন্য সমস্যাকর। হযরত আমি আসলে এই হরফটা নিয়ে এখনো মানে প্র্যাকটিসের ভিতরে আছি। তো জি। হ্যাঁ, এটা এখানে মনে হয় শুদ্ধ হবে না আমার। আস্তে 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 হবে ইনশাল্লাহ, না হওয়ার মতো না। কারণ বাকি আহ, আমি লা- যখন মানে তেলাওয়াতের সময় ওরকম আমার কাছে লাগে শোনা যায়, বাকি আমি শুনাইছি তেলাওয়াতের সময় অনেকটা মানে ওদের কাছাকাছি হয়। বাকি যখন আলাদা ভিন্ন ভাবে বলতে গেলে, পৃথক ভাবে বলতে গেলে তখন একটু ভিন্ন রকম শোনা। জি, হবে আর কি এখন। ওই আছে না, কোরআন শরীফের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সাধ্যের বাইরে কোনো কিছুকে বাধ্য করেননি। এই জন্যই দেখবেন যে শরীয়তের মাসলা মাসাইলের ক্ষেত্রে কারো যদি কোনো বিষয়ে দুর্বলতা থাকে, সেক্ষেত্রে তার ওই দুর্বলতাটাকেই গ্রহণ করে নেওয়া হয়। কেউ দাঁড়াই নামাজ পড়তে পারে না, বসে পড়বে, বসে পড়তে পারে না, শুয়ে পড়বে। তবে আমরা চেষ্টা থাকবে, চেষ্টা করতে থাকবো। হলেও সমস্যা হলে তো ভালো, আর না হলেও ভালো, না হলে সমস্যা নেই, কারণ আমি আমার চেষ্টার মাধ্যমে আমার এই দায়িত্ব পালন করে ফেলছি। জি। আমি কি এটা আবার শুনাম? জি, আমি একবার শুনেই প্রথমে। জি। ব, দুই, দু, ব, দুই, দু, ব, দুই, দু, আউ, ইউ, উ, এরকম। আহ, তো দদের উচ্চারণটা দেখেন, যখন যজম যুক্ত হরকত যুক্ত হয়, ওই সময়টায় জয়ের সাথে মেলার সম্ভাবনা থাকে না। বাকি যজম যুক্ত অবস্থায় কিছুটা জয়ের মতো বোঝা যায়, এর কারণ হলো যেহেতু এখানে রিখোয়া আদায় করতে হয়। তো রিখোয়া আদায় করতে গিয়ে কিছুটা জয়ের মতো শোনার একটা সম্ভাবনা থাকে। বাকি হরকত যুক্ত অবস্থায় এটা সম্পূর্ণ আলাদা। জি। দ, রি, লু।
আদ, ইদ, উদ। উস্তাদ মনে ডিসকানেক্ট হয়ে গেছেন। আচ্ছা, আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল। বুঝতে পেরেছি। আপনি শুনতে পেরেছিলেন পুরো? জি, ওইটা শুনতে পারছি। লাইন পরবর্তীতে আচ্ছা, বন্ধ আমি হয়ে গেছে। এরপর 8 নাম্বারটা শোনাবো। জি, জি, আবারও সমস্যা। জি, গালিব ভাই, 8 নাম্বার শোনান। জি, বিসমিল্লাহ। লাম, লা, লি, লু, আল, ইল, উল। 9 নাম্বার মাত্র আছে। নুন, না, নি, নু, আন, ইন, উন। 10 নাম্বার মাত্র আছে। র, র, রি, রু, আর, ইদ, উল। মাখরাজে গিয়ে একটু সময় থাকবেন, বিশেষ করে জবর পেশ দিয়ে যখন জজমের উচ্চারণ করলেন। আল, ইল। আর, ইদ, উল। আচ্ছা, তারপর 11 নম্বর। জি। ত, ত, তি, তু, আক, ইক, উক। জি, 11 নাম্বার মাত্র আছে। দাল, দা, দি, দু, আদ, ইদ, উদ। তা, তা, তি, তু, আত, ইত, উত। 13 নম্বর। 13 নম্বর তো না, জি, 12 নম্বর। 12 নাম্বার। صاد، صا، صي، صو، أص، أص، إص، أص، زا، زا، زي، زو، أز، إز، أز، سين، سا، سي، سو، أس، إس، أس। আচ্ছা, ঠিক আছে। মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, এরপর নাহিদ ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, নাহিদ ভাই, আপনি 13 নম্বর থেকে শোনাবেন। 13 নাম্বার মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের
আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়, যেমন জাল, জ, সা। জাল, সা আর জ। জি হ্যালো ওস্তাদ, শুনতে পাচ্ছেন? আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। হুম। জি এখন শোনা যাচ্ছে নাহিদ ভাই? আপনার কথা এখন জি। শুনতে পাচ্ছি। আবার আবার বলবো। হ্যাঁ, আমি শুনতে পাইনি কিছু। জিভ, জিহ্বার আগা। মাখরাজ শুনতে পারছি, উচ্চারণ শুনতে পারিনি। আচ্ছা, হচ্ছে জাল, সা, জ। জি, উচ্চারণ শোনাবেন না হরকত দিয়ে, যজন দিয়ে। রা, রি, রু, সা, সি, সু, জ, জয়ের উচ্চারণ। জ, রি, রু। জি, জের এবং পেশের সময় কিন্তু জালের থেকে পার্থক্যটা বোঝা গেল না। রি, ব, ওই একটা হলো রি, রু। ওই, ও। এখানে আমাদের পার্থক্য করার জন্য একমাত্র উপায় হলো মোটা করা। ওই, ওই, ও, ওই, ও। এটা। রি, রু। জি নাহিদ ভাই শুনতে পাচ্ছেন এখন? কি শুনতে পাচ্ছি এখন। জি শুনান। ওস্তাদ আবার বলবো। জি, ফায়ের উচ্চারণ আমার নেটে খুব সমস্যা হচ্ছে, ফায়ের উচ্চারণ শুনতে পাইনি। সা, সি, সু। হ্যাঁ। সা, সি, সু। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁটের মধ্যস্থল থেকে উচ্চারিত হয়। বা, বা, বি, বু। জি, মিম। দুই ঠোঁটের মধ্যস্থল থেকে উচ্চারিত হয়। মিম, মা, মি, মু। 15(3) দুই ঠোঁটের মধ্যস্থল থেকে উচ্চারিত হয়। ওয়া, উই, উ। জি, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তো ইনশাল্লাহ আমরা এই উচ্চারণগুলো প্রত্যেকেই নিজে নিজে করার চেষ্টা করব। এখন তো আমাদের মোটামুটি ভাবে একটা ধারণা হয়ে গেছে, বা সিফত সম্পর্কে আমাদের জানা আছে। তো ইনশাল্লাহ চর্চা করব, যখনই পড়ি তখনই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। তো আজকে যেহেতু আমাদের শেষ, আগামী 2 দিন আমরা ইনশাল্লাহ আহ, ছুটি থাকবে আমাদের, শনিবার থেকে ইনশাল্লাহ। জি। আসসালামু আমার আলাইকুম ওয়া একটা রাহমাতুল্লাহ। জি আমার বলেন। একটা আবেদন ছিল আর কি। জি।
যদি আপনার এবং অন্যান্যদের অন্য ভাইদের যদি অসুবিধা না থাকে, মানে আমাদের টর্চের টাইমটা আধা ঘন্টা কি আগানো যায় কি, যেহেতু রাত অনেক ছোট হয়ে গেছে তো। রাত ছোট হয়ে গেছে না? আ- আসলে আহ, এইটা এক কাজ করবেন, আপনাদের যে দুইটা গ্রুপ আছে না, ওই দুই গ্রুপে একটু আলোচনা করে আপনারা দেখেন, দেখে শনিবার ইনশাল্লাহ জানান। শনিবার, এখানে হ্যাঁ। তো এখানে তো সবাই আছে, এখানে সবার মতামত নিয়ে নিলেই ও সহজ হতো। আচ্ছা, এক্ষেত্রে কারো কোনো সমস্যা হয় কিনা 9টা থেকে ক্লাস করলে? সমস্যা নেই ইনশাল্লাহ। 9টা থেকে করলে ভালো হয় ওস্তাদ, আধা ঘন্টা একটু আগালে সুবিধায়। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা যদি থাকে তাহলে ভিন্ন বিষয়। আমারও, আমার জন্য বিষয়টা ভালো হয়। কারণ এশার নামাজের পর দেখা যায় যে অনেকটা সময় থেকে যায়, তো ওই ক্লাসের জন্য অপেক্ষা করতে হয়। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আগামী শনিবার থেকে আমরা যেহেতু এখানে যারা আছি এরাই মোটামুটি ভাবে নিয়মিত থাকি, তো আগামী শনিবার থেকে ইনশাল্লাহ আমরা 9টায় ক্লাস করব তাহলে। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।